শহরের ভিতরে যে বর্জ্য ব্যবস্থাপনা এই বিষয়ে তারা কাজ করতেছে। আমরা শহরের মানুষকে তারা অসুবিধা থাকে যে বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে রাস্তা বিভিন্ন জায়গায় যন্ত্রযন্ত্র নিরসনের জন্য আমরা আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কাজ করছে। সেই বিষয়ে অবহিত করার জন্য আমরা আজকে আয়োজন করা হয়েছে। আপনারা এখানে সম্মানিত সাংবাদিক উপস্থিত হয়েছে, তার মধ্যে আমাদের পক্ষ থেকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনার প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম আওয়ামী লীগ, জাতীয় পার্টি তারা একসাথে কাজ করছে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সমস্যা নেই। সেই শহরে যে বর্জ্য ব্যবস্থাপনার যে সমস্যাগুলি আছে সেই সমস্যা তুলে ধরে তাদের জন্য আমরা কাজ করছি। আপনারা আপনাদের মাধ্যমে আমাদের এই কাজকে আরো সহজ করবেন আমরা আশা করছি। আমাদের সেই কারণে আমাদের চ্যানেলের সভাপতি ডাক্তার রবি অত্যন্ত অসুস্থ থাকায় এখানে উপস্থিত হতে পারেনি। আমি তরুণ ইসলাম বাবু, আপনি সাধারণ সম্পাদক, আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করবো। এইটা আসলে আমাদের দুজন ফেলো আছে, সেগুলো এটা পরিচালনা করবে আমাদের নাম যেটা সেটা নিয়ে সাবেকগুলো আমরা আছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটা মিনিট সময় দেব, একটা মিনিট একটু কথা বলবো, মানে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করবো। আমরা মাল্টি পয়েন্টের আমরা এই কাজগুলো করে থাকি। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী এবং বাংলাদেশ জাতীয় পার্টি সমন্বয়ে কাজগুলো করে থাকি। আমরা এখানে যারা আছি সকলেই বেরোচ্ছি। আমরা ফেলোশিপ প্রোগ্রাম করেছি। আমি ছিলাম 6ষ্ঠ ব্যাচের ফেলো, বড় ভাইয়ের জন্য 7ম ব্যাচের ফেলো, 6ষ্ঠ ব্যাচের ফেলো। আসলে আমরা ফেলোশিপ করতে গিয়ে আমাদের একটা অ্যাডভোকেসি, মানে আমাদের একটা অ্যাডভোকেসি করতে হয়। সেই অ্যাডভোকেসিটা হলো, আমি যখন ফেলো ছিলাম আমি একটা বিষয়ে অ্যাডভোকেসি করেছি, বড় ভাই একটা বিষয়ে অ্যাডভোকেসি করেছে। এখন আমাদের 25তম ব্যাচ চলছে। সেই 25তম ব্যাচে আমাদের 3জন ফেলো আছে। সেই জন্য তাদেরকে অ্যাডভোকেসি হিসেবে এবং তাদের যে সাবজেক্টটা দেওয়া হয়েছে যে টাঙ্গাইল পৌরসভার ভিতরে যে বর্জ্য ব্যবস্থাপনা, সেই বর্জ্য ব্যবস্থাপনা যে নিরসন করার জন্য যে কাজগুলো করা যায় সেই জন্য আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি এই ফেলোদের মাধ্যমে। আর সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আমাদের মত বিনিময়, আমাদের ফেলো যারা আছে তারা এই জিনিসটাকে উপস্থাপন করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত আছেন, স্বামী আমাদের বিগত হিসেবে ছিলেন। সাংবাদিক ভাই এবং বোনেরা শুভেচ্ছা গ্রহণ করছেন। আমাদের আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইউএসএর অর্থায়নে পরিচালিত হয়। এখানে মাল্টি পার্টি নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। এটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশে ঢাকা জেলা থেকে আমাদের 3জন প্রতিনিধি মাত্র হয়েছিল। সেই প্রতিনিধি আমরা একত্রিত হয়ে অ্যাসাইনমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে। আমরাই বেছে নিয়েছি যুব দলের নেতা আছেন, জাতীয় পার্টির নেতা আছেন, আমাদের যে অ্যাসাইনমেন্টটা বেছে নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্টটা হচ্ছে টাঙ্গাইল পৌরসভা অন্তর্গত 18 ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন।
ডাস্টবিন স্থাপন বিষয়ে সংবাদ সম্মেলন আশা করতে চাই। আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার তুলে ধরছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। কারণ এই পৌরসভা বাংলাদেশের ঐতিহ্য বাহিনী পৌরসভা পৌরসভা, এই পৌরসভার 18টি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলরদের যথেষ্ট আন্তরিকতা সত্ত্বেও পর্যাপ্ত ডাস্টবিনের অভাব এবং সুস্থ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে স্থানীয় জনসাধারণ ও এসব এলাকার বাসিন্দাদের নিয়মিত বিভিন্ন দুর্ভোগের শিকার হচ্ছে। গৃহস্থালীর নিয়মিত বর্জ্য যন্ত্রপত্র ফেলার কারণে জীবাণু ছড়াচ্ছে এবং ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষের অত্যন্ত আন্তরিক পদক্ষেপ সত্ত্বেও টাঙ্গাইল পৌরসভা অন্তর্গত 18টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের উপর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত হয়, এর ফলে চলার রাস্তা শুরু হয়ে যাচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে টাঙ্গাইল পৌরসভার কয়েকটি স্থান আমরা হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে স্থানগুলো দূষণের আওতায় খুব ব্যাপক পরিমাণে 14 নম্বর ওয়ার্ডের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কের দুপাশ গঙ্গা ময়লা আবর্জনায় গেলাম, ফায়ার সার্ভিস সংলগ্ন রাস্তা ময়লা আবর্জনা নিয়ে ভরা আছে। 2 নম্বর ওয়ার্ডের বন্যা বাজার এলাকাটি প্রচন্ড দূষণের শিকার, মাদ্রাসা মোড় সংলগ্ন রাস্তায় যিনি মোড় পর্যন্ত দূষণের শিকার। 16 নম্বর ওয়ার্ডে পৌর উন্নয়নের মুখ্যমন্ত্রীর পাশের অংশটি কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন, এগুলো প্রচন্ড ভাবে দূষণের শিকার। ঈদগাহ মাঠ এবং ভাষা নির্মাণ এলাকায় প্রাকৃতিক বাজার পড়বার কারণে সেই এলাকার রাস্তাঘাটের দুপাশেও বর্জ্য প্রচন্ড ভাবে মানুষ দূষণে একটা বিশ্বাস হয়ে যাচ্ছে মানুষের। একইভাবে 1 নম্বর ওয়ার্ডের কপ্তলা বাজার এলাকা আলতলা মোড় থেকে ডিস্ট্রিক্ট লেক পর্যন্ত রাস্তার দুই ধারে প্রচন্ড ধরনের ময়লা আবর্জনা জমে আছে। আমাদের একমাত্র মেডিকেল কলেজ এবং হসপিটাল, সেখানে মেডিকেল কলেজ এবং হাসপাতাল, তার সামনের অংশ নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত পিছনের অংশ সাধারণ কোদালিয়া, সেখানেও আপনারা দেখবেন হাসপাতালের বিভিন্ন বর্জ্য বা বিভিন্ন দোকানপাটের বর্জ্য দিয়ে দেওয়া। এর ফলে যে সমস্যাগুলো হচ্ছে, এর ফলে শহরের বাতাস দূষিত হয়ে উঠছে, দুর্গন্ধে পৌরবাসী নাভিশ্বাস হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিপাত রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ এই ঘুরে চলা বর্জ্য ড্রেন কিংবা পাইপলাইন ব্লক করে দিচ্ছে, যার ফলে সামান্য বৃষ্টিতে আমাদের রাস্তায় পানি জমে যাবে। কিছুদিন পরে বর্ষা মৌসুম, আমাদের জন্য এই ভোগান্তির শিকার হতে হয়, সবসময় আমাদের হতে হয়। এটা প্রধান কারণ বর্জ্য ব্যবস্থাপনা। পৌরনদী শিশুরা পৌরসভা বিভিন্ন রাস্তায় নাক মুখতে চলাচল করছে, যেখানে বাতাসে বড় হওয়ার কথা। আমরা মনে করি পরিবেশ দূষণের যত দুর্ভোগের কথা বিবেচনা করে টাঙ্গাইল জেলা পরিষদ কর্তৃপক্ষ তথা টাঙ্গাইল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক মহোদয় টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার মাধ্যমে উপযুক্ত গুরুত্বপূর্ণ বিষয়টি দ্রুত সমাধানে আশু পদক্ষেপ নেবেন। সে অনুযায়ী আপনার জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর গত 31 মে পিটিশন আমরা দাখিল করেছি। জেলা পরিষদ মহোদয় চেয়ারম্যান মহোদয় আমাদের কাছ থেকে সেটি গ্রহণ করেছেন। আরো কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ নেওয়া যেতে পারে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের জন্য। স্বল্পমেয়াদী পদক্ষেপগুলো হচ্ছে টাঙ্গাইল পৌরসভার অধিবাসীদের উন্মুক্ত রাস্তায় বর্জ্য না ফেলার জন্য মাইকিং কিংবা লিফলেট বিতরণের মাধ্যমে তাদেরকে সচেতন করতে হবে। রাস্তার দুপাশে যে বর্জ্য আছে পৌর কর্তৃপক্ষকে অবিলম্বে সেটা অপসারণ করা জরুরি। পৌরসভা কর্তৃপক্ষ আমাদের গৃহস্থালীর যে ময়লা আবর্জনা সেগুলো ভ্যানের মাধ্যমে অপসারণ করলেও পৌরসভার বিভিন্ন স্থানে কিছু ভ্রাম্যমাণ ডাস্টবিন দেওয়া জরুরি, যাতে আমরা বাইরে অবস্থানকালীন সময় সেই ডাস্টবিনগুলো ব্যবহার করতে পারি যন্ত্রপত্র রাস্তায় ময়লা না ফেলে। প্রথমেয়াদী কিছু পদক্ষেপ আছে, এগুলো হলো স্বল্পমেয়াদী পদক্ষেপ। টাঙ্গাইল পৌরসভা তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কর্মীদের যে ময়লার গাড়ি আছে, সেই ময়লার গাড়িতে যে বর্জ্যগুলো দেওয়া হয়, যদি একটু খোঁজ নিয়ে দেখেন, এখন টাঙ্গাইলে ডেভেলপারদের অনেক হাইওয়ে বিল্ডিং হয়ে গিয়েছে। অধিকাংশ বর্জ্য 60 থেকে 70% বর্জ্য ময়লার গাড়িতে নামিয়ে রাতের আধারে রাস্তাঘাট বিভিন্ন জলাশয়ে এই ময়লা আবর্জনা ছুড়ে ফেলে। অন্তত 40% নাগরিক যারা হয়তো 100-200 টাকা দিয়ে পৌরসভারই থেকে ময়লা দেওয়াটা তাদের একান্ত দায়িত্ব মনে করছে না। পৌরসভার গাড়ি যাচ্ছে ঠিকই, ময়লাগুলো 60% ময়লা যাচ্ছে, বাকি 40% ময়লার জায়গা পাচ্ছে জলাশয় কিংবা রাস্তার দুপাশে। পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে, এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী পদক্ষেপের তৃতীয় পয়েন্ট আমরা দিয়েছি। পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা বৃদ্ধি করবার কোনো বিকল্প নাই, প্রয়োজনে ভ্রাম্যমাণ পরিচ্ছন্নতা কর্মী করা যাবে। আমার বিশ্ববিদ্যালয় ছিল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুয়েট থেকে পড়াশোনা করেছি। আমার
ইউনিভার্সিটিতে ভ্রাম্যমান কিছু ময়লার ফেরিওয়ালা আছে, 4 থেকে 5 জন দায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মী আছে, যারা সাইকেল নিয়ে সমগ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন দিনে অন্ততপক্ষে 4 থেকে 5 বার, সাথে সাইকেলের পিছনে ময়লার ছবি নিয়ে। উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা করবার পরেও যদি কোনো ময়লা রাস্তাঘাটে পড়ে থাকে, ওনাদের কাজ হচ্ছে সাইকেল নিয়ে গিয়ে সেই ময়লা অপসারণ করা। সেই উদ্যোগটাও তাকে পৌরসভা নিতে পারে। দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ আছে যেগুলো হয়তো টাঙ্গাইলে কর্তা ব্যক্তিরা নিতে হবে। বজ্রকে সম্পদে পরিণত করার একটা প্রবণতা বা একটা প্রক্রিয়া এখন চীন, ভারত সহ দক্ষিণ এশিয়া, এশিয়ার বিভিন্ন দেশে হচ্ছে। পচনশীল যে ময়লাগুলো আছে, আপনারা দেখবেন রাস্তা বাইপাস দিয়ে যখন আপনারা টাঙ্গাইল শহরে ঢুকি, রাস্তার দুই পাশে প্রচন্ড ধরনের বজ্র ফেলে রাখা হয়েছে। এই পচনশীল বজ্রগুলাকে বায়োগ্যাসে পরিণত করবার, সম্পদে পরিণত করবার একটা সুযোগ আছে। অথবা এই পচনশীল আবর্জনা থেকে কৃষিকাজে ব্যবহার করবার জন্য জমিতে সার করা যেতে পারে। এই উদ্যোগটি আপনারা মনে করি বজ্রকে সম্পদে পরিণত করার একটি উদ্যোগ আমাদের পৌরসভা নিতে পারে। পৌরসভা বিভিন্ন ড্রেন ও পাইপলাইনের জমি থাকা বন্ধ অবিলম্বে অপসারণ করতে হবে। না হলে রাস্তায় পানি জমে রাস্তার পানিগুলো সঠিকভাবে প্রবাহিত হওয়া হতো। যখনই এই বৃষ্টির পানি বা অন্যান্য পানি ড্রেনেজ কিংবা পাইপলাইন দিয়ে প্রবাহিত হবে না, তখনই সেই রাস্তায় জলাবদ্ধতা তৈরি হবে। সবার আগে আমাদের যেটা ধরুন পাইপলাইন এবং ড্রেনেজ সিস্টেমগুলো বন্ধ করতে হবে। আরেকটা ব্যাপার যেটা না করি না, আমরা হয়তো এই অ্যাসাইনমেন্ট করে পানি আপনারা সমাধান করে দিব, এখানে আমার কিছু হয় না। মানে স্কুল কলেজ প্রতিনিয়ত ছাত্রছাত্রীদেরকে সচেতন করতে হবে। আর আজকের যারা ছাত্র, আগামী ভবিষ্যৎটা, আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের মধ্যে যদি কিছুদিন পর পর পৌর কর্তৃপক্ষ কিংবা জেলা প্রশাসন কর্তৃপক্ষ থেকে সেমিনারের মতো করা যেতে পারে পরিচ্ছন্নতা অভিযান, তাদেরকে সচেতন করা। এই নতুন প্রজন্মকে যদি পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন করা যায়, সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত রাখা যায়, আশা করি এরা মধ্যে আগামী ভবিষ্যৎ থাকে। এদের মাধ্যমে টাঙ্গাইল হবে নিরাপদ নগরী, টাঙ্গাইল হবে পরিচ্ছন্ন নগরী। আমাদের প্রত্যাশা অত্র এলাকার নাগরিকদের জীবন মান উন্নয়ন ও সুস্থ বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য, ইতিমধ্যে উপযুক্ত দাবি সংবলিত অত্র এলাকায় বসবাসকারী 150 জন নাগরিকের আপাতত প্রাথমিক গণস্বাক্ষর নেওয়া হয়েছে এবং সেই আবেদনপত্রটি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনতা ফজলুর রহমান ফারুক মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়েছে এবং গৃহীত হয়েছে। টাঙ্গাইল পৌরসভার নাগরিকবাসীর পক্ষে আমি নিজের আলী মিয়া সোহান, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, আমার সাথে জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টির ভাই উপস্থিত আছেন, তাদের পরিচয় ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আমির খান বাঙালি, সাবেক ক্রিয়া রাজনৈতিক বিষয় সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, বিআইএ সদস্য সচিব, জাতীয় পার্টি টাঙ্গাইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই সাদরে গ্রহণ করব। জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে এটা তো পৌরসভার মেয়রের কাছে করা অবশ্যই আমরা চেয়েছি একটু বড় মাত্রায় করবার। আপনারা জানেন জেলার নির্বাহী প্রধান হচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়। আপনার জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে ইতিমধ্যে আমরা পৌরসভা ব্যাপারটা অবহিত করার জন্য তার কাছে পিটিশন দিয়েছি। জেলা পরিষদ হচ্ছে জেলার সর্বোচ্চ সরকার একটি জায়গা। জেলা পরিষদ চেয়ারম্যান উনি পৌরসভা বা উপজেলা চেয়ারম্যান মহোদয়ের ব্যাপারটা অবহিত করবার জন্য আমরা তার কাছে সমাধান ইতিপূর্বেও পেয়েছি। সবসময় তিনি আমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করেন। এই কারণে আমরা তার কাছে পিটিশন দিয়েছি, যেহেতু জেলার অন্তর্ভুক্ত একটি পৌরসভা, পৌরসভাকে তার থেকে কিছু করবার আমাদের কোনো সুযোগ নেই। পৌরসভার মেয়র মহোদয় থাকবেন, কাউন্সিলর মহোদয় থাকবেন, আমরা যেহেতু জেলা থেকে সর্বোচ্চ কর্তা ব্যক্তি তার সর্বোচ্চ আচ্ছা, এটা তো জেলা ঠিক আছে সারা জায়গা,
কিন্তু যার কাজ স্পেসিফিক তার কাছে বললে ভালো হতো আগে। যার কাজ স্পেসিফিক সে হলো তাকে মেয়রের কাজ কাউন্সিলর মেয়র কাউন্সিলর নিয়ে কেমন কি করছেন, কাউন্সিলিং করছেন বা কথা বলছেন? আমরা আমি আপনার সাথে বুঝতে পেরেছি। আমাদের এই প্রক্রিয়াটি গণস্বাক্ষর করে আবার নোটিফিকেশন জমা দেওয়া হয়েছে। আপনার সংবাদ সম্মেলনের পরে পৌরসভার মেয়র কাউন্সিলর বিদ্যুতের সব একটা কাজে নামছে। আমরা কোনো কাজে হাত দিই, আমরা একটা অ্যাসাইনমেন্ট রেডি করেছি এবং সেই অ্যাসাইনমেন্টটি আপনাদের মাধ্যমে যাতে মানুষের কাছে পৌঁছায়, আপনাদের মাধ্যমে যাতে জনগণ ব্যাপারটি জানতে পারে, সেজন্য আমরা সংবাদ সম্মেলন বসেছি। আমরা যখন আমাদের কর্ম পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করবো, অবশ্যই পৌরসভার মেয়র মহোদয় এবং কাউন্সিলর মহোদয়ের সাথে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা চালাতে চাই। তবে বর্জ্য ব্যবস্থাপনাটা পৌরসভার দায়িত্ব, বুঝছেন? যেমন আমাদের 18টা যে ওয়ার্ড আছে, এই 18টা ওয়ার্ডে আমরা সাংবাদিক হিসাবে গবেষণা করে দেখেছি যে প্রায় 65 টন বর্জ্য প্রতিদিন সৃষ্টি হচ্ছে 18টা ওয়ার্ডে। এর ভিতরে আপনার টাঙ্গাইল পৌরসভা 10টা ওয়ার্ডের যে বর্জ্য আছে এগুলি তারা সেখান থেকে সরিয়ে নিতে পারে, আর 8টা ওয়ার্ড আছে যেখানে তাদের এই কোনো কর্মকাণ্ড নাই। দেন আপনারা নাগরিকদের সচেতন করবেন যে তোমরা বর্জ্যটা যত্র না ফেলে এখানে সরিয়ে নেওয়ার capacity না থাকে আমাদের, এবং আমাদের যদি এই বর্জ্যগুলি ফেলার নির্দিষ্ট কোনো জায়গায় না থাকে, আপনারা পরে এটাকে রিসাইকেল করে সম্পদে পরিণত করবেন। পরে টাঙ্গাইল পৌরসভা কিন্তু বর্জ্য ডাম্প করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। বিভিন্ন জায়গায় ফেলছে, পানি দূষিত হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে। এইটা দিন শেষে আপনার আমাদের কাছে মনে হয়েছে যে একটা ইনস্টিটিউশনাল ফেইলিয়র, যেটার জন্য রেসপন্সিবল হচ্ছে টাঙ্গাইল মিউনিসিপ্যালিটি। তো আপনাদের আমি মনে করি যে আপনাদের সংযোগ এবং আপনাদের বিভিন্ন প্রতিকার চাওয়ার যে পদ্ধতি, সেটা অ্যাড্রেস করা উচিত মূলত টাঙ্গাইল মিউনিসিপ্যালিটি। তো এটা আমরা আপনাকে একটু তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম। আমরা একাধিকবার এগুলি নিয়ে লেখালেখি করছি, আগেও করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। কারণ আমাদের জানি যে যত সভা সমিতি সেমিনারই হোক, সর্বশেষ আমাদের সাংবাদিকদেরই এগুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ফান্ডিং এনে এই সমস্যাগুলি সমাধান করা, এটা আমাদের দায়িত্বটা আমরা চেষ্টা করতেছি। আপনারা নাগরিক হিসেবে, ফেলো হিসেবে সঠিক জায়গায় একটু প্রেশার ক্রিয়েট করবেন, এইটা আপনারা করতে পারেন। সেই ক্ষেত্রে মনে হয় যে একটু এটা ইফেক্টিভ হয়। থ্যাংক ইউ। আপনাদের তো এখন যে কাজ, আপনারা যেটা বলছেন বর্জ্য ব্যবস্থাপনা ডাস্টবিন স্থাপন, মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি পরিবেশ নিয়ে আপনারা কাজ করছেন। নেক্সট আপনাদের কি প্ল্যান? কারণ আছে, কারণ হলো যে যেমন আমাদের সবচেয়ে আরো ভয়ঙ্কর যে বিষয় যে যত মার্কেট নির্মাণ, এই যে ব্যাটারি রিক্সা হাজার হাজার লাখ শহরটা অচল হয়ে গেছে, এইগুলো নিয়ে কি আপনারা ভবিষ্যতে কিছু পরিকল্পনা আছে কিনা? আমি আমাদের রিকোয়েস্ট যেখান থেকে একটা লাইন আমি আবারও বলছি, আমাদের একটু দরকার হতে পারে। আমরা মনে করি পরিবেশ দূষণ ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে টাঙ্গাইল জেলা পরিষদ কর্তৃপক্ষ তথা টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান ফারুক মহোদয় টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিতকরণের মাধ্যমে উপযুক্ত জনগুরুত্বপূর্ণ বিষয়টি দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ দিবেন। আমরা 18 ওয়ার্ডের যিনি পৌরসভা নির্বাচন সম্মানিত মানুষ, তিনি পৌরসভাকে পরিচ্ছন্ন করবার জন্য তার জায়গা থেকে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন এবং করছেন। আমরা কখনোই পৌরসভার মেয়র এবং কাউন্সিলর বৃন্দকে অন্তর্ভুক্ত না করে আমরা এই প্রক্রিয়া চালাবো না। আমরা এটা আপনাকে তা বলি নাই। আমরা জানি যে আপনাকে কোথায় অ্যাড্রেস করতে হবে, আপনারা এটা জানেন, এবং এটাও আপনারা জানেন যে পৌরসভার যে মুখ্য দায়িত্ব, পৌরসভার যে মেইন দায়িত্ব, তার মেইন দায়িত্বের অন্যতমই হচ্ছে আপনার এই ময়লা বা বর্জ্য পরিষ্কার করা। তো আপনাদের ওখানে হয়তো আপনারা রাজনৈতিক অভিভাবকের কাছে গিয়েছেন, কিন্তু মূল অথরিটি টাঙ্গাইল মিউনিসিপ্যালিটি অথরিটি হচ্ছে মেইন অথরিটি। ওই জায়গাটাতে আপনাদের অ্যাড্রেস করতে হবে সরাসরি।
আপনি যে কথাটা বললেন যে 40% পর্যন্ত হয়ে যায়, মানে যে নালা টোলা রাস্তায় আবার যারা গাড়ি দিয়ে এই বর্জ্যগুলা অপসারণ করে, আর তাদের কিন্তু সুষ্ঠুভাবে কোনো কাউন্সিলর যে কাজ করাইতে পারে না, এটা আপনাদের কি কিন্তু আসে না। কারণ হইতেছে কি, আপনার ধরেন যে একটা অ্যামাউন্ট আছে যে 200 টাকা দিলে সে বর্জ্যটা আসার বর্জ্যটা সরাবে, তাই না? ওই সমস্ত ভ্যান চালকরা তারা 300 টাকা বা 400 টাকা নিয়েছে অনেক জায়গা থেকে বর্জ্য নেয়, তখন তারা ডেইলি রাস্তায় ফেলবে না, কোথায় বলবে, তাদের তো কি থাকে না। পৌরসভা তার নিজস্ব দায়িত্ব পালন করতেছে না। পৌরসভা তার গাড়ি ট্রাক দিয়ে যে বর্জ্যগুলো সরাবো সেই দায়িত্ব পালন করতেছে না। কারণ হইতেছে আপনি সকালবেলা যদি হাঁটতে যান, তাহলে দেখবেন যে পৌরসভার 2টা ট্রাক 7-8টার মধ্যে ওই জেলা সদরে গিয়ে নিয়ে ডিসি সাহেবদেরকে বর্জ্যগুলো পরিষ্কার করতেছে। কিন্তু টাঙ্গাইল শহর যে মুখ্য জিনিস, এগুলার প্রতি কিন্তু তাদের বা বিভিন্ন ওয়ার্ডের যে ইগুলো আছে এগুলা কিন্তু তাদের, এগুলা কিন্তু আপনাদের এখানে আসে না। এগুলো আরেকটু মানে তথ্য নির্ভর এবং সবার কাছ থেকে সুবিধা নিয়ে তারপরে আপনাদের আরেকটু এখানে আনা উচিত ছিল আসলে এই সমস্ত প্রবলেমগুলো। আমরা কি ধন্যবাদ ধন্যবাদ। আসলে আমরা মনে করি যে কেন সাংবাদিক করছি আমরা মনে করি যে সাংবাদিকরা সমাজের গল্প, আপনাদের চোখে আপনারা অনেক বেশি ভালো দেখতে পান। আমাদের কাছে কিছু রিসার্চ থাকে, কিছু সোর্স থাকে, এবং আমরা আপনাদের কাছে আসলে এসেছি যে আমরা আমাদের নিজস্ব আপনাদের কাজ শুরু করেছি সেটা জানা দিতে এবং আপনাদের কাছে কিছু পরামর্শ নেওয়ার জন্য, যে যা আপনাদের লিখনির মাধ্যমে এবং আমাদের সরাসরি করে যে আপনাদের বলছেন আমাদের উপকার হচ্ছে, এবং আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করেই আপনাদের যে রিসার্চগুলি আছে এবং রিসোর্সগুলি আছে তার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামীতে এই টাঙ্গাইল শহরে বর্জ্য ব্যবস্থাপনায় ভালো একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। ধন্যবাদ। তবে এই উদ্যোগটা আসলেই হলো শহরটা একটা নাগরিক সেবা, ন্যূনতম নাগরিক সেবা হচ্ছে না, বর্জ্য ব্যবস্থা সুন্দর পরিচ্ছন্ন শহর নাগরিকরা কামনা করে। এটার জন্য আপনারা তার করুন, আপনার একটা গণস্বাস্থ্য সৃষ্টি করা এবং কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করা, নানান সুপারিশ করা, তাদের সাথে সহযোগিতা করা, যদি কোনো সুযোগ থাকে তাদেরকে সেটা ব্যবহার করা, এই কাজটা আমরা নিশ্চয়ই ভালো উদ্যোগ। আমরা সমর্থন করি, নাগরিক হিসেবেও আমরা মনে করি নাগরিক দায়িত্ব। যাই হোক, আমার মনে হয় এই আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। বিভিন্ন সময় আপনাদের সাথে আমরা কথা বলি, আপনারা বলেন ভালো। আর একটা বিষয় যে বিভিন্ন রাজনৈতিক দলের 1 প্ল্যাটফর্ম করতে হয়, এটা আমাদের দেশের কালচার উঠে গেছে, এই ডেমোক্রেসি দেশের মধ্যে কালচার আছে, এটা ভালো দিক।